আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু হালকেনস্টাইন। সো আমরা সাবজেক্ট ওয়াইজ সিরিজে এখন কথা বলবো ফিজিক্স নিয়ে। সো ফিজিক্সের ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট কীভাবে পড়বা, কীভাবে সামনের 30 দিন বা 3 মাস বা যেই টাইমটা তুমি ইউজ করবা কী কী করা উচিত, এবং আমরা টপিক ওয়াইজ সাজেশন দিব যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিক তোমাকে মাস্ট বি পড়তে হবে। সো প্রত্যেককে আমি বলবো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। সো আমরা পয়েন্ট নাম্বার 1 যে জায়গাটা আমরা লিখবো সেটা হলো গ্যাপ ফিলিং এবং গ্যাপ খাতা। এটা প্রত্যেক সাবজেক্টের ক্ষেত্রে আমি বানাইতে বলতেছি, ফিজিক্সের ক্ষেত্রেও বলবো। সেটা হলো যে তোমাকে একটা পৃষ্ঠা নিতে হবে যেখানে তোমার শুরুতে চ্যাপ্টারের নাম লেখা থাকবে, এবং এই চ্যাপ্টারের নামের খাতাটাতে তুমি জাস্ট যেসব টপিক তুমি এখনো পড়ো নাই, বা যেসব তুমি পড়ছো কিন্তু ভুলে গেছো, বা যেসব তুমি হালকার উপর ঝাপসা দিয়ে তুমি চলে গেছো, এই টপিকগুলো লিখে সামনের কয়েকদিন টাইম নিয়ে তোমাকে একাডেমিক ক্লাস করে তোমার এই গ্যাপগুলো ফিল আপ করে ফেলতে হবে। তুমি যদি একাডেমিক ক্লাস বা তোমার বেসিক যদি ক্লিয়ার না থাকে তুমি টেস্ট পেপার সলভ করতে পারবে না। সো এই জন্য আমাদের ফার্স্ট প্রায়োরিটি হলো আগে গ্যাপ ফিলিং করা অ্যান্ড ভিজুয়ালাইজ করা যে আমাকে আদৌ কী পড়তে হবে এবং আমার কতটুকু পড়া বাকি। 2 নাম্বার পয়েন্ট, শর্ট সিলেবাসের বিস্তারিত ডিটেলস। এই জিনিসটা বুঝো যে তুমি যদি একটা চ্যাপ্টার শর্ট সিলেবাস থেকে পড়ো, সেই চ্যাপ্টারের কিছু টপিক তো তারা বাদ দিছে। এই কাজটা কখনোই করবা না। যখন কোনো চ্যাপ্টার একটা ফুল শর্ট সিলেবাসে আসে, আমাকে ওই পুরো চ্যাপ্টারটা পড়তে হবে। আর একের তো শর্ট সিলেবাস পড়তেছি, তার উপর ওই চ্যাপ্টারে যদি টপিক বাদ দেয় আমার বেসিকের পুরো 12টা বাজতে হবে। এই জন্য আমি যেটা সাজেস্ট করি সেটা হলো শর্ট সিলেবাসের বিস্তারিত ডিটেলস পড়ার চেষ্টা করবা, এবং কোনো টপিক স্কিপ করবা না, কারণ কোশ্চেন অনেক জায়গা থেকে আসতে পারে। তার পরবর্তীতে 3 নাম্বার, সলভিং 3টা রাইটার। আমি যেটা সাজেস্ট করি যে ফিজিক্সের ক্ষেত্রে তুমি টেস্ট পেপারে মুভ করার আগে তোমার উচিত যে মূল 3টা বই যে কোনো বাজারের, আমার মতে হলো ইসাক স্যার, প্রামাণিক স্যার, তপন স্যার, এই 3টা রাইটারের সবকটা ম্যাথ তুমি করে ফেলো, তাহলে তুমি টেস্ট পেপার সলভিংয়ের ক্ষেত্রে একটা লেভারেজ পাবা। এর পরবর্তীতে 4 নাম্বারে এমসিকিউর ক্ষেত্রে। এমসিকিউর ক্ষেত্রে আমরা 2টা পয়েন্ট এখানে লিখছি, এক হলো থিওরিটিক্যাল, 2 হলো ম্যাথমেটিক্যাল। এই 2টা পয়েন্ট আমাকে আগে ক্লিয়ার করতে হবে যে ফিজিক্সের এমসিকিউ 2 টাইপের হয়, থিওরিটিক্যাল আর ম্যাথমেটিক্যাল। থিওরিটিক্যালের জন্য অবশ্যই আমাকে মূল বই পড়তে হবে, এবং ম্যাথমেটিক্যালের ক্ষেত্রে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের এমসিকিউর জন্য সবচেয়ে ভালো সোর্স হলো অ্যাডমিশন গাইড। তো বাজার থেকে তোমাদের প্রত্যেকের কাছে অ্যাডমিশন গাইড এতদিনে থাকার কথা, না থাকলে একটা কিনে নিবা। ওখান থেকে অ্যাডমিশন গাইডের শর্ট সিলেবাসের উপর যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো এমসিকিউগুলো সলভ করলে তোমার ম্যাথে কোনো জায়গায় আটকাবে না। ওকে, এর পরবর্তীতে 5 নাম্বার পয়েন্ট, নির্ধারিত চ্যাপ্টার। আমি আগে তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করে দিতাম যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমার অ্যান্সার করা উচিত, বাট এখন যেহেতু আমি বেশি এক্সপিরিয়েন্স, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি যে আমি তোমাকে চ্যাপ্টার সিলেক্ট করা দেয়, এটা বোকামি। তুমি বিগত বছরের মেডিজি নিয়ে বসে তুমি তো জানো যে এইচএসসিতে তোমাকে কয়টা কোশ্চেন অ্যান্সার করতে হবে। সো নির্ধারিত ওই কয়েকটা চ্যাপ্টার তুমি খুব ভালো মতো কোশ্চেনগুলো দেখে যে কোন কোন চ্যাপ্টারের মেডিজির কোশ্চেনগুলো তুমি আদৌ পারতেছো, ওই চ্যাপ্টারগুলো তুমি নিজে সিলেক্ট করে ফেলবা। ওকে, এর পরবর্তীতে 6 নাম্বার, পাস করার জন্য একটানা পদ্ধতি। আমরা ভার্সিটি লেভেলে উঠে এই কাজটা করি, যেটাকে বিঞ্জ ওয়াচিং বলা হয় বা বিঞ্জ রিডিং বলা হয়। যে তুমি যদি মনে করো ফিজিক্স একটানা, আমাদের যাই বন্ধুগুলো পাস করতে চাই, তো তারা করতে কি যে 7 দিন একটানাও শুধু ফিজিক্সই পড়ে, তারপরে 7 দিনও একটানা কেমিস্ট্রি পড়ে, তারপরে 7 দিনও একটানা ম্যাথই পড়ে। অর্থাৎ তুমি একটানা 7 দিন 24 ঘন্টা শুধুমাত্র ফিজিক্স, তারপর কেমিস্ট্রি, তারপর ম্যাথ, এবং এই 7 দিন তোমার যা যা পড়ার দরকার তুমি পড়ে ফেলবো। যারা পাস করতে চাও, পড়াশোনার অবস্থা খুব খারাপ, আমার মতে তোমার জন্য এই টেকনিকটা ফলো করা উচিত। এর পরবর্তীতে 7 নাম্বার, রেগুলার সলভিং, টেস্ট পেপারের 15 থেকে 20টা কোশ্চেন। সো এই জায়গাটাতে আমরা কোর্সের উপরে বেশ কিছু দাগ টাগ দিয়ে ফেলছি, বাট দাগ যদি মুছি একটা জিনিস আমরা দেখতে পাই, সেটা হলো এইচএসসি টেস্ট পেপার সলভিং কোর্স। এই কোর্সটাতে আমরা কী করছি, যেটা তোমাকে করতে বলা হচ্ছে সেটা হলো টেস্ট পেপারের মেডিজিটা খুলবা, প্রথম 15 থেকে 20টা কোশ্চেন তোমাকে খুব ভালো মতো সলভ করে ফেলতে হবে, এবং এইটা ইনশিওর করতে হবে যে এই প্রথম 15 থেকে 20টা কোশ্চেন তোমার যেমনি চেঞ্জ করে দিই না কেন তুমি যাতে পারো। এই জন্য এই কোর্সে 35টার বেশি রেকর্ডেড ক্লাস আছে, ডিজিটাল ইন্টারেক্টিভ বোর্ডে নেওয়া 100-র বেশি এক্সাম আছে, যেটা আমাদের ফাইনাল মডেল টেস্ট প্রোগ্রামে অনেক বেশি কাজে লাগবে নিজের প্রস্তুতি যাচাই করার জন্য। এক্সামের আগে 5টা লাইভ ক্লাস হবে, এবং সেই সাথে আমাদের লেকচার শিট দেওয়া আছে, টেস্ট পেপার অ্যানালাইসিস, এবং সব শেষে আমাদের Q&A সাজেশন, যেটা 75 থেকে 90% তোমাকে নিশ্চয়তা দেয় কমন পাওয়ার, সেই সাজেশনটাও এখানে ইবুক আকারে দেওয়া আছে। সো এই জিনিসগুলো আমরা কোর্সের সাথে পাওয়া যাব। বাট তুমি যদি এই কোর্সে এনরোল নাও করো, মুদ্রা কথা হলো যে তোমাকে টেস্ট পেপার সলভিংয়ের উপর ফোকাস করতে হবে। প্রথম 15 থেকে 20টা কোশ্চেন তুমি যাতে অবশ্যই সলভ করে ফেলো। সেই সাথে 8 নাম্বার পয়েন্ট, যেটা আমরা ফাইনাল এক্সাম ব্যাচ অ্যান্ড ডেইলি এক্সাম। সো ফাইনাল এক্সাম ব্যাচের ক্ষেত্রে আমি বলবো অফলাইনে বা অনলাইনে একটা এক্সাম ব্যাচে তুমি যাতে অবশ্যই ভর্তি থাকো, যাতে এক্সামের আগে তুমি তোমার ভুল কোথায়, কোন কোন জায়গায় গ্যাপ, সেগুলো ফিক্স করতে পারো। সেই সাথে ডেইলি এক্সামের ক্ষেত্রে আমি বলবো যে বাসায় যদি সামর্থ্য থাকে একজন টিচার রাখা, যার কাজ হবে শুধুমাত্র টেস্ট পেপার উপর তোমার কোশ্চেন করে আনে, রেগুলার তোমার এক্সাম দেবে। এটা তোমার প্রিপারেশনের ক্ষেত্রে অনেক অনেক বেশি কাজে লাগবে, আর বাকিদের তুমি আগায় থাকবা।
8 নাম্বার পয়েন্ট হলো আর এম বানাও। আর এম বানাওটা কি দেখো, একটা সেট তোমাকে দেখাই, এটা হলো আই, এটা হলো ডাব্লিউ, দুটার মধ্যে কমন, এটা হলো আই, এটা হলো ডাব্লিউ। আই হলো ইম্পর্টেন্ট, ডাব্লিউ হলো উইক পয়েন্ট। তুমি টেস্ট পেপার সলভ করতে যা বুঝতে পারবা যে একটা চ্যাপ্টারের কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো আসে। সো এই জন্য আমি বলবো যে তুমি যখন চ্যাপ্টারটা পড়তেছো সে টু সে নদী নৌকার ম্যাথ ইম্পর্টেন্ট, কিন্তু তুমি কম পারো, এই জায়গায় তোমার আই দেওয়া থাকবে এবং এটা তোমার রিভিশনের প্রায়োরিটি নাম্বার 1। এর পরবর্তীতে বাকি যে টপিকগুলো থাকবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো রিভিশনের প্রায়োরিটি নাম্বার 2 এবং সবশেষে যেটা রিভিশনের প্রায়োরিটি সেটা হলো 3। সো আই আর ডাব্লিউ দিয়ে তুমি যেই বই, গাইড, শিট, নোট যা পড়তেছো না কেন ডাজেন্ট ম্যাটার, তুমি জাস্ট এগুলো মার্ক করে ফেলবা। মার্ক করলে তুমি পরীক্ষার আগে রিভিশনের ক্ষেত্রে বাকিদের চেয়ে অনেক বেশি লেভারেজ পাবা। সবশেষে 9 নাম্বার পয়েন্ট সেটা হলো টার্গেট ভিত্তিক প্ল্যানিং। সো টার্গেট ভিত্তিক প্ল্যানিং নিয়ে আমরা যদি একটু কথাবার্তা বলি, সেটা হলো যে আমি সামনে তোমাদের যদি 3 মাস টাইমটাকে ভাগ করি এক মাস করে, আমাদের প্রথম মাসটা হবে একাডেমিক গ্যাপ ফিলিং, দ্বিতীয় মাসটা হবে আমাদের টেস্ট পেপার সলভিং এবং সর্বশেষ মাসটা হবে আমাদের ফাইনাল মডেল টেস্ট অ্যান্ড রিভিশন। সো প্রথম মাসে তুমি একাডেমিকটা অ্যাডমিশন কোর্স থেকে একাডেমিক ক্লাসগুলো করবা, গ্যাপ ফিলিং করবে এবং হালকা করে টেস্ট পেপার সলভিং করবা, হালকা করে। তার পরবর্তী মাসটাতে তুমি সোললি টেস্ট পেপার সলভিং করবা, কোনো ডান বাম দেখা দেখি নাই, এবং সর্বশেষ মাসটাতে তুমি ফাইনাল মডেল টেস্টগুলো অংশগ্রহণ করবা এবং রিভিশন দিবা। এটি তোমার টার্গেট বেস প্ল্যানিংয়ের অন্তর্গত হয়ে গেল। এর পরবর্তীতে যদি আমরা আবার টেস্ট পেপার সলভিং কোর্স যদি এনরোল করতে চাও, ডেমো ক্লাস দেখে এনরোল করতে চাইলে ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করবা। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো যে আমাদের কিউএনএ এইচএসসি সাজেশন থেকে আমি কিছু পার্ট তোমাদেরকে বলে দিব, যেই বইটা তুমি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ইবুক বা প্রিন্টেড কপি অর্ডার দিতে পারো। সেইখানে আমি বলে দিব যে কোন কোন চ্যাপ্টারের কোন কোন টপিকগুলো তোমাকে মাস্ট বি পড়ে যাইতে হবে শর্ট সিলেবাসের। সো যদি আমরা ফিজিক্সের প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারটা নিয়ে কথা বলি, সেখানে তোমাকে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়, ত্রুটি সংক্রান্ত ম্যাথ, লঘিষ্ঠ ধ্রুবক গণনা এবং ভার্নিয়ার ধ্রুবক গণনা, এই ম্যাথগুলো তোমাকে অবশ্যই করে যেতে হবে। আমি যদি পার্সোনালি সাজেস্ট করি এই চ্যাপ্টারটা আমি স্কিপ করতাম, এটা কেউই পড়তো না অ্যাকচুয়ালি, এখান থেকে ম্যাথে মার্কও পাওয়া যায় না। দ্বিতীয় অধ্যায় ভেক্টরের ক্ষেত্রে এখানে তোমাকে কি কি পড়তে হবে, তুমি দেখবে এখানে 3 স্তরের টপিক বিন্যাস আছে। সো আমরা জাস্ট একটা স্তর বলছি, এটা তোমাকে মাস্ট বি পড়তে হবে। সো এই জায়গাটাতে আমি যদি দ্বিতীয় অধ্যায়ের বোর্ড পাশের ক্ষেত্রে নদী নৌকার ম্যাথ, বিপরীত পাশে পৌঁছানোর সময় বলের লব্ধি নির্ণয়, নদী নৌকা সম্পর্কিত ম্যাথ সেম, পাড়ের দিকে অতিক্রান্ত যুক্ত, এটাও নদী নৌকা সংক্রান্ত ম্যাথ। তুমি যদি টপিকগুলো না পাও জাস্ট মেডিজি খুলবা, পাই যাবা। এর পরবর্তীতে ভেক্টর হতে একক ভেক্টর নির্ণয়, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ এবং বিন্দুর অবস্থান, ভেক্টর হতে ভেক্টর নির্ণয় অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু বি মাইনাস এ, দুটো বিন্দু দিয়ে ভেক্টরটা নির্ণয় করতে হয়, বেসিক একটা ম্যাথ। এবং ভেক্টর ক্ষেত্রকে স্কেলার ক্ষেত্রে রূপান্তর বা মিলে ডাইভারজেন্স থেকে একটা কোশ্চেন আসে। সো এই কয়েকটা টপিক যদি তুমি ভেক্টর থেকে ক্লিয়ার রাখো, তোমার আর কোনো ঝামেলা নাই। এখন যদি আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোর দিকে যাই ফিজিক্সের ক্ষেত্রে, এখানে আমরা যদি পরবর্তী চ্যাপ্টারের দিকে তাকাই তাহলে হলো আমাদের নিউটনীয় বলবিদ্যা। নিউটনীয় বলবিদ্যার ক্ষেত্রে আমাদের বোর্ড পাশের জন্য যেটা পড়তে হবে, উলম্ব তলে ঘুরন্ত সুতার টান, নির্দিষ্ট বেগে চালানো গাড়ি অর্থাৎ ব্যাংকিং কোণের ম্যাথ মাস্ট বি আসবে, সুইচ বন্ধ করলে কতবার ঘুরবে একটা ফ্যান মানে কৌণিক বেগ রিলেটেড ম্যাথ, সবশেষে সংঘর্ষ, স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক অর্থাৎ সংঘর্ষ রিলেটেড ম্যাথ। এই 4টা টপিক মাস্ট বি ক্লিয়ার করে যাবা। এর পরবর্তীতে যদি আমরা কথা বলি যে আমাদের কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারটা নিয়ে, এখান থেকে আমাদের কি কি অবশ্যই পড়ে যেতে হবে, লিফটে তুলতে কাঙ্ক্ষিত মোটরের ক্ষমতা পি ইজ ইকুয়াল টু এফ বি রিলেটেড ম্যাথ, লিফটের ভেতরে বস্তুর ওজনের ভিন্নতা, এটা তো তুমি জানো জি প্লাস এ জি মাইনাস এ। এর পরবর্তীতে কুয়া হতে পানি তোলার ম্যাথ, এইটা মাস্ট আসবেই, এবং পাম্পের কৃত কাজ, এটাও সেই সেম জিনিস, এবং ইঞ্জিনের কর্মদক্ষতা ভাই এই জিনিসটা আসবেই, পাম্পের অপচয় এবং ইঞ্জিনের কর্মদক্ষতা নিয়ে এটা তোমাকে মাস্ট বি পড়তে হবে। ঠিক আছে, এই গেল আমাদের কাজ ক্ষমতা শক্তি। এবার যদি আমরা কথাবার্তা বলি যে আমাদের পরবর্তী চ্যাপ্টারটা নিয়ে, সেটা হলো যে আমাদের স্থিতিস্থাপক যে চ্যাপ্টারটা, আমাদের স্থিতিস্থাপকতার আগে আমাদের তো পর্যাবৃত্ত গতি আছে। সো পর্যাবৃত্ত গতির চ্যাপ্টারটা কোথায় গেল, এই জায়গায় চলে আসলো আমাদের মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা। সরি আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম, মহাকর্ষ অভিকর্ষ চ্যাপ্টারটা আমাকে পড়তে হবে। সো মহাকর্ষ অভিকর্ষের চ্যাপ্টারটার ক্ষেত্রে আমাদেরকে কৃত্রিম উপগ্রহের ম্যাথ করতে হবে, কৃত্রিম উপগ্রহের বেগ, এটা থেকে বারবার ম্যাথ আসে, নির্দিষ্ট বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য, এই ম্যাথটা বেসিক্যালি তড়িৎ প্রাবল্য যদি তুমি অবস্থিত তড়িতে তুমি এটা পারবা। এরপর যদি কৃত্রিম উপগ্রহের কক্ষপথের উচ্চতা, এটা তোমাকে পারতে হবে, সেই সাথে নির্দিষ্ট অক্ষাংশে জি, এটা তুমি জানো ওই যে ল্যামডা স্কোয়ার যে ম্যাথটা,
এর পরবর্তীতে কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে জি এই জিনিসটা আসে। সো এই বেসিক ম্যাথগুলো আমাদেরকে করে যেতে হবে। আর হলো তুমি যদি এক্সট্রা করে কিছু চাও এই চ্যাপ্টারগুলো থেকে, আমার মতে তুমি ওই এইচ উচ্চতায় জি এর যে পার্থক্যটা, সরল দোলকের যে ব্যাপারটা থাকে এটা তুমি একটু পড়ে যাও, এটা থেকে কোশ্চেন আসবে। এখন আমরা যদি এর পরবর্তী চ্যাপ্টারগুলোর দিকে যাই, যে আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব, এবং তার আগে আমাদের পর্যাবৃত্ত গতিটা নিয়ে একটু কথা বলা উচিত। সেখানে আমাদের সরল দোলকের কার্যকর দৈর্ঘ্য এই জিনিসটা আসে, সেই সাথে দোলকের দোলনকাল নির্ণয়, তারপর হলো কৌণিক বেগ নির্ণয়, একটা দোলকের নির্দিষ্ট বিন্দুতে স্থিতি শক্তি বা গতিশক্তি, এই ম্যাথগুলো আসে। অর্থাৎ তোমার সরল দোলক রিলেটেড ম্যাথগুলোই আসে বেশি। পাহাড়ে দোলনকালে এই উচ্চতায় দোলনকাল নির্ণয়, এখানে কি জি এর ডিফারেন্স দিয়ে দোলনকালটা বের করতে হয়, এটা মহাকর্ষের সাথে কানেক্টেড। এবং সরল ছন্দিত কণা নির্দিষ্ট মুহূর্তের বেগ ভি ইকুয়ালস টু এ সাইন থিটা সূত্র দিয়ে করতে হয় আমাদেরকে, তাই না? এখন যদি আমরা কথা বলি যে সর্বশেষ যেই চ্যাপ্টারটা আদর্শ গ্যাস এবং গতিতত্ত্ব, এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো? এই চ্যাপ্টার থেকে পড়ার ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করি সেটা হলো যে বোর্ড পাসের জন্য শিশিরাঙ্ক নির্ণয়, এটা মাস্ট বি আসে। তারপরে আবদ্ধ গ্যাসের গতিশক্তি নির্ণয়, রোদের গভীরতা নির্ণয়, এই ম্যাথটা তো করছো, P1 V1 P2 V2 দিয়ে করতে হয়। আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, সে কমফোর্টেবল ফিল করবে কোন জায়গায়, তার কোথায় ভালো লাগবে। আয়তনের তুলনা মানে কি ওই P1 V1 P2 V2। গড় বেগ, বর্গ বেগের বর্গমূল বা সি নির্ণয়, √3RT / n, এই ম্যাথটা তুমি জানো। এখন যদি আমরা সপ্তম অধ্যায়টা নিয়ে কথাবার্তা বলি, পদার্থের গাঠনিক ধর্ম, এখান থেকে তোমাকে কি কি মাস্ট বি পড়ে যাইতে হবে। এই জায়গাটাতে তোমাকে বোর্ড পাসের জন্য একক আয়তনে সঞ্চিত শক্তি এটা পড়তে হবে, এবং গোলকের উপর সান্দ্র বল, পয়সনের অনুপাত নির্ণয়, তরলের ঊর্ধ্বারোহণ বা অবরোহণ অর্থাৎ কৈশিকতা রিলেটেড T=H = 2Tর যে সূত্রটা আছে ওই রিলেটেড সূত্র দিয়ে ম্যাথ করতে হবে। এবং সবশেষে যেই জিনিসটা মাস্ট বি লাগবে সেটা হলো স্থিতিস্থাপকতা কার বেশি, অর্থাৎ ইয়ংয়ের গুণাঙ্ক দিয়ে তোমাকে এই জিনিসটা ব্যাখ্যা করতে হয়। ওকে, এবং প্রান্ত বেগের ম্যাথ তো আমরা এখানে আগেই বলে দিয়েছি যে এই রিলেটেড ম্যাথটা তো থাকবেই, তাই না? এটা তো বুঝো। এখন আমাদেরকে যাইতে হবে পরবর্তী সাবজেক্ট ফিজিক্স সেকেন্ড পেপারের ক্ষেত্রে। প্রথম অধ্যায় তাপগতিবিদ্যা, এখান থেকে তুমি কি কি পড়বা? এখান থেকে বোর্ড পাসের জন্য তোমাকে পড়তে হবে কার্নো ইঞ্জিনের তাপগ্রাহকের তাপমাত্রা বা তাপ, অর্থাৎ কার্নো ইঞ্জিন রিলেটেড ম্যাথ থাকবে। এর পরবর্তীতে কার্নো চক্রের ধাপে এন্ট্রপির পরিবর্তন, এটা দেখাইতে হবে। এটা তুমি দেখবা যে হলো ইসাক স্যারের বইতে খুব সুন্দর মতো 4টা ধাপের বর্ণনা দেওয়া আছে। কৃত কাজ কার্নো ইঞ্জিনের প্রতি ধাপে, অর্থাৎ রুদ্ধতাপীয়তে তারপর হলো সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ, প্রত্যেকটা প্রক্রিয়ায় কৃত কাজগুলো তোমাকে বের করতে হবে কার্নো ইঞ্জিনের যদি কথা বলো। এবং সবশেষে চূড়ান্ত তাপমাত্রা, রুদ্ধতাপীয় এবং সমষ্ণ প্রক্রিয়ায় তুমি এই সূত্রগুলো জানো, T1 V1 T2 V2, T1 V1 গামা, T2 V2 গামা, এই সূত্র রিলেটেড গামা-1 এই সূত্র রিলেটেড যে ম্যাথগুলো আছে সেগুলা। এবং আমরা যদি চলতরিতের কথাবার্তা বলি তৃতীয় অধ্যায়ের ক্ষেত্রে, তার আগে আমাকে স্থির তড়িৎ নিয়ে বলতে হবে। স্থির তড়িতের ক্ষেত্রে যদি আমরা বোর্ড পাশেটা বলি, কোনো বিন্দুতে বিভব নির্ণয়, এটা মাস্ট বি আসে। এর পরবর্তীতে ধারকত্ব নির্ণয় বা তুল্য ধারকত্ব নির্ণয়, এই রিলেটেড ম্যাথ আসে। এর পরবর্তীতে আমরা যদি পরাবৈদ্যুতিক পদার্থ দ্বারা মধ্যস্থান পূরণ করলে ধারকত্বের কি পরিবর্তন, এটা সিম্পল ধারকত্ব রিলেটেড ম্যাথ, ঠিক আছে? ε0 এর ম্যাথ। প্রাবল্যের মান ও দিক নির্ণয়, অর্থাৎ বিভবও লাগতেছে আমাদের, প্রাবল্যও লাগবে। এবং চার্জদ্বয়ের সংযোগ রেখার উপর কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হবে কিনা, এটা কিন্তু প্রাবল্য রিলেটেড ম্যাথ। এবং ধারকের বিভিন্ন ভিন্ন সজ্জায় সঞ্চিত শক্তির পরিমাণ, অর্থাৎ তোমাকে ধারকগুলা সমন্বয় করতে হবে, তারপর সঞ্চিত শক্তি হিসাব করতে হবে। সো আগের টপিকগুলো একটু রিপিট হয়ে গেল, তাই না? এখন যদি আমরা চলতরিতের ক্ষেত্রে যাই, বোর্ড পাশের ক্ষেত্রে, এই জায়গাটাতে তোমাকে কয়েকটা টপিক পড়তে হবে। বর্তনীতে দুটি রোধের মধ্যে বিদ্যুৎ প্রবাহের তুলনা, তো তোমাকে সার্কিট সলভ করা জানতে হবে। এবং তুমি যদি মেডিসি যে সার্কিটগুলো দেওয়া থাকে সেগুলো সলভ করো, মোর দেন ইনাফ। রোধহীন তার যুক্ত করলে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তনটাও যে সার্কিট সলভিং। রোধ অপসারণের বর্তনীতে বিদ্যুৎ প্রবাহের পরিবর্তন, সার্কিট সলভিং। হুইটস্টোন ব্রিজ নীতি, এই জিনিসটা আসবে ভাই, চতুর্থ বাহের রোধ নির্ণয়, এই জিনিসটা আসে। এর পরবর্তীতে জানা আমরা পরবর্তী চ্যাপ্টারটাতে যদি আমরা চলে যাই, সেটা হলো ভৌত আলোক বিজ্ঞান। এই চ্যাপ্টার থেকে আমরা কি কি পড়বো? বোর্ড পাসের জন্য নির্দিষ্ট ক্রমের উজ্জ্বল ও অনুজ্জ্বল ডোরার ব্যবধান, বুঝতেছো কোনটা থেকে কোশ্চেন হয়েছে? ব্যতিচাপ থেকে। নির্দিষ্ট ক্রমের অপবর্তন কোণ নির্ণয়, কৌণিক দূরত্ব ব্যবধান, এটাও ব্যতিচাপ থেকে আসছে, এটা প্রামাণিক স্যারের বইতে খুব ভালো মতো দেওয়া আছে। এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয়, ব্যতিচাপ বা অপবর্তনের ক্ষেত্রে বেসিক সূত্র দিয়ে ম্যাথগুলো তোমার চলে আসে। এর পরবর্তীতে যদি আমরা পানির মাধ্যমে বা অন্য মাধ্যমে ডোরা ব্যবধান নির্ণয়, এখানে কিন্তু পানির মধ্যে তোমার যে ল্যামডাটা চেঞ্জ হবে, সো ল্যামডা ক্যালকুলেট করলে আগের সূত্রতেই পড়ে যায়। এখন যদি আমরা আধুনিক পদার্থবিজ্ঞান চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলি, এখানে তোমাকে কি পড়তে হবে?
এই জায়গাটাতে তোমাকে পড়তে হবে যে পৃথিবী হতে পরিমাপকৃত রকেটের দৈর্ঘ্য অর্থাৎ আপেক্ষিকতা রিলেটেড ম্যাথ এলএমটি এবং ফটোতড়িৎক্রিয়া ইলেকট্রনের সর্বোচ্চ বেগ। এই ফটোতড়িৎক্রিয়া থেকে একটা কোশ্চেন তুমি পাবাই এবং ফটোতড়িৎক্রিয়ার সূচন তরঙ্গ দৈর্ঘ্য, ফটোতড়িৎক্রিয়া আপাতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য, কার্যাপেক্ষক প্রত্যেকটাই ফটো ইলেকট্রিক ইফেক্টের উপর। সো এটা আসে। তারপর যদি কি গতিশীল অবস্থায় ভর, এই জিনিসটাও বুঝতেছো আপেক্ষিকতা রিলেটেড ম্যাথ। সো এই জিনিসটা তুমি একটু পড়বা। এখন যদি আমরা বলি এক্সরের ভেদনযোগ্যতার তুলনা, এখানে কিন্তু তোমাকে ওই যে শক্তিটা হিসাব করতে হবে E=hc/λ দিয়ে। মহাশূন্য হতে ফিরে এলে আপেক্ষিকতা অনুসারে বয়স, এটাও তুমি বুঝতেছো কি আপেক্ষিকতা রিলেটেড ম্যাথ। সো এলএমটি রিলেটেড বেসিকটা ক্লিয়ার রাখবা। এখন যদি আমরা পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান নিয়ে কথাবার্তা বলি, তাহলে প্রথম প্রশ্ন যেটা তেজস্ক্রিয়তা, নিজস্ব শতাংশ ক্ষয় হতে কতটুকু টাইম লাগবে, নির্ধারিত সময় তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় কতটুকু হয়েছে এটা জানতে হবে। সো এই যে তুমি বুঝতেছো কি এটা বেসিক সিম্পল তেজস্ক্রিয় রিলেটেড ম্যাথ। এখন যদি আমরা সেমিকন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রনিক্স চ্যাপ্টারটা নিয়ে কথাবার্তা বলি, যেখানে আমাকে পড়তে হবে প্রবাহ বিবর্ধন গুণক, প্রবাহ লাভ এবং ডায়োডের গতীয় রোধ। এই জিনিসগুলো তোমাকে খুব ভালো মতো পড়ে ফেলতে হবে। এই তিনটা টপিক যদি তোমার ক্লিয়ার থাকে সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স কভার। বাট সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে ম্যাথ গ আর ঘ দুইটাতে থাকার সম্ভাবনা খুব কম, থিওরিটিক্যাল মালপাতিও থাকবে। মুদ্রা কথা হলো তোমাকে টেস্ট পেপার সলভ করতে হবে অ্যান্ড এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়ে যেতে হবে। সো এনরোল টেস্ট পেপার সলভিং কোর্স ফ্রম ভিডিও ডিসক্রিপশন। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, তোমার ফিজিক্সের দক্ষতা হাইলি একটা জিনিসের উপরেই ডিপেন্ড করে, তুমি কতটুকু সলভিং করতেছো। সো ফিজিক্স যদি কম পারো, থিওরি বেশি না পড়ে বেশি বেশি কোশ্চেন সলভ করার ট্রাই করবা, তাহলে দেখবা বাকিদের চেয়ে ভালো করতেছো। ওকে, টাটা।